আজকে সালমানের প্রমাণকে ধরা হচ্ছে কি? উনার অর্থনৈতিক দুর্নীতি কোথা থেকে শুরু করে যে কোথা থেকে শেষ করা সম্ভব সেটা তো বলার কোনো মানে ইয়ত্তা নাই। এটা তো এটা মানে পুরো রাত লেগে যাবে, এই টক শো টাইম শেষ হয়ে যাবে উনার এক একটা ইকোনমিক্যাল উনার কারাপশন নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি। তো এই এই পর্যায়ে যে দেশটা চলে গেছে, তো সেই জায়গা থেকে এখান পর্যন্ত তুলে নিয়ে আসা এত সহজ না। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে আগামী 15ই আগস্টকে সামনে রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য রাস্তায় নামছে, ঠিক সেই সময় এই মামলার মাধ্যমে দেশবাসীর মাঝে একটি ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমারে বলেন? আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। আমার নির্বাচনী খরচ হচ্ছে মাত্র 11 লাখ টাকা, মাত্র 11 লাখ নির্বাচনী খরচ। এখন দেখি গত কয়েকদিন আগে ফোন দিছে উপজেলা থেকে, আপনার অ্যাকাউন্টে বেতন পাঠাইছি। কত পাঠাইছেন? 4,500 করে 3 মাসে যাওয়া হয়। 3 মাসের টাকা লগে পাঠাইছে আর কি, 4,500 করে 3 মাসে যাওয়া। কত হয় আপনারা হিসাব করে বাইর করেন। এলো আমার বেতন, 10,000 না, তাহলে বাকিটি কয়টি পরিষদ থেকে লইবেন, আমরা উপজেলার থেকে আর দিব না। এগুলো হালাল রাস্তায় কামানোর সুযোগ জায়গা। আমি নিয়ত করে রাখছি এই 1 বছরের বেতন উঠাবো না, ওটা অ্যাকাউন্টে জমা হোক। 1 বছর শেষ হবে, কোন একজন গরিবের ঘর করে দেব আল্লাহ তৌফিক দিলে। 5 বছরে 5টা গরিবের ঘর করে দিতে পারলে এটা আমার জন্য বিষয় হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আজকে সালমানের প্রমাণকে ধরা হচ্ছে কি? উনার অর্থনৈতিক দুর্নীতি কোথা থেকে শুরু করে যে কোথা থেকে শেষ করা সম্ভব সেটা তো বলার কোনো মানে ইয়ত্তা নাই। এটা তো এটা মানে পুরো রাত লেগে যাবে, এই টক শো টাইম শেষ হয়ে যাবে উনার এক একটা ইকোনমিক্যাল উনার কারাপশন নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি। তো এই পর্যায়ে যে দেশটা চলে গেছে, তো সেই জায়গা থেকে এখান পর্যন্ত তুলে নিয়ে আসা এত সহজ না, এটা অনেক কঠিন। কোথা থেকে যে শুরু করব, এত এত ঘটনা মানে সেই ই মাস থেকে শুরু হয়েছে, জুলাই মাসের 15-16 তারিখ থেকে শুরু হয়েছে। মানে এক একটা দিন আগের দিন বোঝা যায় না পরের দিন কি হতে যাচ্ছে, এরকম একটা বিষয়ের মধ্যে। ইভেন আপনার এই যে গত 1 সপ্তাহ ধরেও যে গল্পটা হচ্ছে, আপনি দেখবেন খুব কুইকলি অনেক কিছু মানে যেদিন বিচার বিভাগে কু হওয়ার কথা ছিল আগের দিন আমরা জানতাম না, তারপরের দিন আবার এতদিন ধরে শুনলাম 15ই আগস্টে না জানি কত কিছু হয়ে যাবে। এখন আবার আশাবাণী পাওয়া যাচ্ছে, যেটা বললেনও মেজর ওয়াদুদ বললেন যে হয়তো বা এরকম কিছু হবে না। এনিওয়ে একজন নাগরিক হিসেবে আমরা কেউই চাই না যে এরকম কোনো কিছু একটা অস্থিতিশীল পরিবেশ থাকুক। একটু আমি শুরু থেকে শুরু করে দেখুন, আমি একটা কথা বলি যে পুলিশের ব্যাপারে আমার একটা বক্তব্য কি, আহ, এই মুহূর্তে যদিও অনেকেরই এরকম বক্তব্য যে এটা তো নির্দ্বিধায় আগের বিগত 15 বছর যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট কি করেছে সেটা তো আমি আপনি আমরা সবাই কম বেশি জানি। সেটা নট অনলি পুলিশ সেক্টর, ইন এনি সেক্টর। মানে একটা ইনস্টিটিউশনে কি হয়, আপনার দেখা যায় যে 10 জন একটা ইনস্টিটিউশনে হয়তো বা আছে ধরেন, ঠিক আছে? তো এটাকে বলা হয় দলীয়করণ। হ্যাঁ, তো এখন এমন হয়েছে যে বর্তমান গভর্নমেন্টের একটা চ্যালেঞ্জ, এখন সিস্টেমটা এরকম হয়, ধরেন ইনস্টিটিউশনাল এর হেড পরিবর্তন হলে পরের 9 জন থেকে আপনি একজনকে নিবেন। এখন এই পরের 9 জনও দেখা যাচ্ছে যে ওই বিগত যে গভর্নমেন্ট ছিল তার অনুসারী, তাহলে আপনি করবেনটা কি? মানে একজনকে সরিয়ে আপনাকে তো ওই পরের 9 জন থেকে নিতে হবে। তো আপনি তো দীর্ঘদিন এই 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 প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জায়গাটায় নিয়ে আসছেন, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। যেভাবে ইনস্টিটিউশন গুলার প্রধান পরিবর্তন হলেই যে খুব হোপফুল হয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ সিস্টেমটা কিন্তু ওইভাবে আছে। আপনি কিন্তু ওই সিরিয়াল ব্রেক করতে পারবেন না যে আপনি একদম সিরিয়াল ব্রেক করে একদম নতুন বাইরে থেকে একজনকে নিয়ে এসে বসে, এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে, এটা আসলে একমাত্র ওয়ে হতে পারে হয়তো বা গঠনতন্ত্র চেঞ্জ করতে হবে বা কিছু বিশেষ ক্ষমতা বলে যদি কিছু থাকে, সেটা আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে পড়ে আছে। আর পুলিশের কথা আমি বলতে চাই যে দেখুন, যে পুলিশ কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরের সময় থেকে যখন যে সরকারই এসছে তারা পুলিশকে ব্যবহার করেছে। গত 15 বছর, যেহেতু 15 এত দীর্ঘ কোনো সরকার তো ক্ষমতায় থাকেনি, সে একদম ন্যাক্কারজনক অবস্থাকে নিয়ে গেছে। এই হচ্ছে মূল কথা। এবং দেখুন, আমার আমার আমি একটা কথা বলেছি, অনেকে অনেক ভুলও বুঝবেন। দেখুন, আমার কাছে মনে হয়েছে যে পুলিশের যে যারা এসআই, যারা ওই মানে গ্রাম লেভেলে মানে একদম একটু নিচের দিকের পর্যায়ে কাজ করে, তারা কিন্তু ঊর্ধ্বতন যে কর্মকর্তা থাকে তার অর্ডার ফলো করতে বাধ্য থাকে। তো এখন আপনার তারা যে কাজটা করেছে সেই কাজটা ঊর্ধ্বতন মানে যে আছে তার কথা শোনা ছাড়া কিন্তু তার কোনো গতি নেই, সে কিন্তু করেছে। তো এখন এই যে আপনি একটা
আজকে যেমন তারা সবাই বলে বসলো যে আমাদের এই দাবি মানা না হলে আমরা কর্মবিরতিতে যাব, আমরা কাজ করব না। গত 15 বছর বাদ দেন, জুলাই মাসে তো এরকম একটা ইনিশিয়েট তারা করতে পারতো, তারা তো করেননি। তারা যদি সকলে বলতো যে আমরা কর্মবিরতিতে গেলাম, এটা সম্ভব না। যেটা কিন্তু আমরা শুনেছি যে বিভিন্ন মারফতে কোড আন কোড, যেহেতু এখানে মেজর ওয়াদাত আছেন, সেনাবাহিনীর কথা বলতে গেলে আমরা একটু ভয় পাই। সেখানে কিন্তু একদম একটা কথা এসেছে যে সেনাবাহিনীর যারা নিচের দিকের অফিসার তারা কিন্তু এক ধরনের করেছেন, তারা ডিরেকশনটা মানতে চান। এটা কিন্তু আমরা শুনেছি বিভিন্ন সোর্সে। তো তার কিন্তু একটা রিপার্কেশন আছে, মানুষের একটা শ্রদ্ধা বেড়ে গেছে, আস্থা বেড়ে গেছে। তো এই ধরনের কোনো রিপার্কেশন তো আমরা পুলিশের মধ্যে দেখিনি। তো পুলিশের আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, পুলিশের ব্যাপারটাকে শুধু পলিটিক্যালি যদি আপনি দেখেন, আমি একজন অ্যানথ্রোপোলজিস্ট, একজন শিক্ষক, মানুষের সাথে কথা বলতে গেলে আমরা এটাও জানি যে পুলিশের কিছু মনে করবেন না ফরহাদ কবির, ইটস নাথিং ইন্টারপার্সোনাল। আমি কি বলছি যে দেখা যাচ্ছে যে কারোর সাথে কারো বাজাবাজি হচ্ছে, পুলিশ তাকে ভয় দেখাচ্ছে, মামলা দিয়ে দিচ্ছে। এই অভিযোগ তো বিভিন্ন জায়গায় আছে। তো এই যে অভিযোগ, সেই অভিযোগটা যে শুধুমাত্র রাজনৈতিক পর্যায়ে আছে ব্যাপারটা তো তা না, ইন্টারপার্সোনালিও তো মানুষ দেখা যাচ্ছে পুলিশের সাথে। এখন আপনি ওকে বলতে পারেন ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ আছে, অন্যান্য মন্ত্রণালয়ে অভিযোগ আছে, আছে, কিন্তু সেটা কি আপনার কাজটা করে দিচ্ছে না। কেউ তার বলছে না যে তোকে মামলা দিয়ে দিলাম একটা, বা জেলখানায় ঢুকে দিলাম, এরকম পর্যায়ে তো যাচ্ছে না। তো এই যে একটা দীর্ঘদিনের সংস্কৃতি, হোয়াট আই এম পয়েন্টিং আউট, পুলিশের কালচার চেঞ্জ করতে হবে। আপনার কালচার যদি আপনি না চেঞ্জ করতে পারেন, লোগো, ইউনিফর্ম, এটা দিয়ে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। এবং আপনার গঠনতন্ত্রতে পরিবর্তন আনতে হবে, যে আপনি কতটুকু করতে পারেন, কতটুকু করতে পারেন না, সেটার একটা পরিবর্তন আপনাকে আনতে হবে। কারণ দেখেন, আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, খুবই আশাবাদী আমরা সবাই, কারণ আমরা জানি যে কি পরিমাণ পরিশ্রম করে, কতখানি লাশ দিয়ে, কতখানি রক্ত দিয়ে, কতখানি বুকে সাহস নিয়ে এই এই বিপ্লব সংগঠন করতে হয়েছে সবাইকে। ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মানে যে যেখানে থেকে যারাই একসাথে হয়েছেন, এটা করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এটা করার প্রেক্ষিতে আজকে যে স্পিরিট আপনি পাচ্ছেন, আপনি যদি শিওর না হতে পারি যে কালকে এরকম আরেকটা ঘটনা ঘটবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনাদের মনে করিয়ে দিতে চাই, যদিও অবৈধ সরকার ছিল, ফখরুদ্দিনের সরকার, মনে করে দেখেন ওই সময় কিন্তু এরকমও হয়েছে, গাড়ি ভর্তি টাকা রাস্তার মধ্যে মানুষ নিয়ে যেয়ে ফেলে রেখে এসছে। কিন্তু তারপরে তো আপনি এই 15 বছরের রিজিম দেখলেন যে সেটা কি পরিমাণ ভয়ঙ্কর হয়ে গেছে। আজকে সালমানের প্রমাণকে ধরা হচ্ছে, কি ওনার অর্থনৈতিক দুর্নীতি কোথা থেকে শুরু করে যে কোথা থেকে শেষ করা সম্ভব, সেটা তো বলার কোনো মানে ইয়ত্তা নাই। এটা তো এটা মানে পুরো রাত লেগে যাবে, এই টকশো টাইম শেষ হয়ে যাবে ওনার এক একটা ইকোনমিক্যাল, ওনার কারাপশন নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি। তো এই এই পর্যায়ে যে দেশটা চলে গেছে, তো সেই জায়গা থেকে এখান পর্যন্ত তুলে নিয়ে আসা এত সহজ না, এটা অনেক কঠিন, এটা অনেক চ্যালেঞ্জের, এবং এটার জন্য ধৈর্য ধরাটা খুবই জরুরি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি, যদিও অনেকেই মনে করছেন যে 15ই আগস্টে কিছু হবে না, দেখুন আমি আমি জানি যে পছন্দ হবে না, কারণ এখন মানুষ অনেক জোশে আছে, মানুষের বুকে অনেক ক্ষত আছে। কিন্তু আমি সব সময় বলেছি যে 15ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে, শিশু রাসেল থেকে শুরু করে, এটি একটি কলঙ্কিত ঘটনা। একজন মানুষ হিসেবে আমি এটাকে সমর্থন করি না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে মারা হয়েছে, আমি একজন মানুষ হিসেবে এটা সমর্থন করি না। একটা ওনার ছোট বাচ্চা, ছেলের বউ, এদেরকে এইভাবে আপনি করেছেন, আমি এটা সমর্থন করি না। এটা একটা কলঙ্কিত ঘটনা, বাংলাদেশের রাষ্ট্রের জন্য এটা একটা কলঙ্কিত ঘটনা। এটা আমি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আপনাদের পছন্দ না হলেও কিছু করার নেই, কারণ আপনি কোনোভাবে মনে রাখবেন, আপনি যদি সহিংসতাকে আজকে এইভাবে প্রমোট করেন, তাহলে আরেকটা সহিংসতাকেও আপনি প্রমোট করার সুযোগ করে দেন। যেভাবে তারা আমাদের বাচ্চাগুলোকে মেরেছে, 32টা বাচ্চাকে মেরেছে, এখন এই 32টা বাচ্চাকে, শিশুকে যে মেরেছে এই গভর্নমেন্টের শুট টু রাইটে, তাকে সেটা কি কখনো ভুলে যাওয়া সম্ভব? আপনি কি এখন এখন ওই পক্ষের লোকজনকে আপনি, যদি আজকে এমন হতো, আজকে যদি এই বিপ্লবে জনগণের জয় না হতো, এটা তো গণবিপ্লব, জনগণের জয় না হতো, আজকে যদি সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টই থাকতো, এইখানে এই এই টকশোতে হয়তো বা কেউ একজন বসে বলতেন, কেন আরাফাত সাহেব বলেছেন না, আল জাজিরাতে যে উনি বলেছিলেন না যে ইটস এ ক্যাজুয়ালিটি, পুলিশকে মারতে আসলে কি পুলিশ বসে থাকবে? এই কথা ওনারা বলার দুঃসাহস করেন নাই। তো এই জন্য আমি মানুষকে বলবো যে আমাদেরও চিন্তার পরিবর্তন হওয়া খুব জরুরি। দেখেন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখুন, যেটা সহিংসতা, যেটা খুন, সেটাকে খুন বলতে শিখুন। আজকে আপনার 15ই আগস্টের ঘটনা খারাপ মনে হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে 15ই আগস্টের একটা পরিবারকে পুরো আপনি ধ্বংস করে দিবেন, এটা কোনোভাবেই আসলে কাম্য না। এটি একটি কলঙ্কিত অধ্যায়। এখন আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু তারপরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার পার্শ্ববর্তী দেশ, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা কথা বলা খুব জরুরি। দেখেন, এটা বলতেও আমার কোনো দ্বিধা নাই যে যে কোনো কারণেই হোক, আমি আপনার সাথে আগেও বলেছি যে জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করে পুরা দুনিয়ার জন্য। এখানে চায়নার ইন্টারেস্ট আছে, এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, এখানে ভারতের ইন্টারেস্ট আছে। আর ভারত সম্পর্কে একটা কথা আমি নির্দ্বিধায় বলতে চাই, দেখেন ভারতের ডান দিকে একদিকে হচ্ছে আপনার চায়নার বর্ডার, সারাক্ষণ সেই বর্ডারে ক্রাইসিস চলতে থাকে, আরেকদিকে পাকিস্তানের বর্ডার, সারাক্ষণ সেই বর্ডারে ক্রাইসিস চলতে থাকে। ইন্ডিয়া ইজ বাউন্ড, ইন্ডিয়া ইজ বাউন্ড টু মেক এ গুড রিলেশনশিপ উইথ বাংলাদেশ। বাংলাদেশের সাথে যদি তার একটা আনরেস্ট সম্পর্ক যায়, সে কি করবে? সে তো পাগল হয়ে যাবে, তার চতুর্দিকে সব শত্রু, এই শত্রু নিয়ে সে কি হবে কেন? এই জন্য বাংলাদেশের যেই সরকারই আসবে,
এটা সে করতে বাধ্য হবেই হবে। এখন বলতে পারেন গত 15 বছরে যে সে এই সরকারের সাথে করেছে, এই সরকার তো তার উপর বেস করেই তার সরকার রাজত্ব কায়েম করেছিল। তো এই জন্য আজকে ইন্ডিয়ান মিডিয়া আপনার যে ভাষায় যে সুরে কথা বলছে, এটার একটা বিষয় কি শুধু যে বাংলাদেশের নাগরিককে প্যানিট্রেট করা তা কিন্তু না, সে ইন্ডিয়ান নাগরিককেও ম্যানিপুলেট করতে চায় এই কথা বলে যে উইদাউট হাসিনা, উইদাউট শেখ হাসিনা দিস হিন্দুজ আর নট সেফ। তো আপনি যদি মনে করেন যে ওই মিডিয়ার এই এই গুজবের যে মিডিয়া চলছে, সেই মিডিয়া শুধুমাত্র বাংলাদেশকে ভীতিকর করার জন্য, অস্থিতিশীল করার জন্য করছে, তা না, সে ওখানকার লোকজনগুলোকে অস্থিতিশীল করতে চায়। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে আগামী 15ই আগস্টকে সামনে রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য রাস্তায় নামছে, ঠিক সেই সময় এই মামলার মাধ্যমে দেশবাসীর মাঝে একটি ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে। আমরা পূর্বেও মামলা হামলার শিকার হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা মামলা হামলায় ভয় পায় না। দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন, তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন। আগামী 15ই আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামের আমাদের ঠিকানা 32 নম্বরে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন। দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা তীব্র প্রতিবাদে রাস্তায় নামবেন। আপনারা জানেন, যারা বিভিন্ন সময় গুম হয়েছেন, খুন হয়েছেন বলেছেন, তারা একে একে বেরিয়ে আসছেন। তাদের মিথ্যাচার এবং তাদের যে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, এটা সহ্য করা যায় না, এটা আমরা সহ্য করব না। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 15ই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের প্রধান আমরা শেখ হাসিনাকেই নির্বাচিত করব। আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, 15ই আগস্ট ওই বিশ্বের যে সমস্ত পার্লামেন্ট ভবন আছে, প্রত্যেকটা পার্লামেন্ট ভবনের সামনে আপনারা অবস্থান জানাবেন, আপনারা আপনাদের প্রতিবাদ জানাবেন, বিশ্ব জনমত গড়ে তোলার জন্য আপনারা ভূমিকা রাখবেন। বন্ধুগণ, আজ পর্যন্ত কোন অপশক্তি ষড়যন্ত্র করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে নাই, এই সরকারও পারবে না। আজকে যে অপপ্রচার চলছে, যে রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনাকে দায়ী করছে, বল প্রয়োগের মাধ্যমে দেশ থেকে বাধ্য করে শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে দেশে যাতে না ফিরতে পারে সেই ভয় দেখাচ্ছেন। আপনাদের ভয়ে শেখ হাসিনা ভীত নয়, আপনাদের ভয়ে মুজিব পাগল মানুষ ভীত নয়। আপনাদেরকে আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব। আমরা আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাবই। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু দেয় না। আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটি হলো বিষয়। এই আশাটা গতকাল থেকে চেষ্টা করতেছে, সুবিধা করতে পারতেছে না। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল, সময় হচ্ছে না বলে এটা আজকে চলে আসছে। আজকে আরেক মিটিংয়ে এসেছি, সেই মিটিংকে বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না, আমরা এখনই যাবো। ওই অবস্থাতে চলে এসেছি, আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো। কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে, আইনে বলা আছে আমাদের বিচার। এই সব সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা, ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটি হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি, এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে।
প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।